বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত, আহত কমপক্ষে 15, নিহত 8 জনের পরিচয় পাওয়া গেছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও সক্ষমতা বেড়েছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোই হবে চ্যালেঞ্জ, বলছে সিপিডি। ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে এমপি মুস্তাফিজুরের বিরুদ্ধে মামলা। নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়ে নার্সিং কলেজের সামনে আন্দোলনকারী নার্সদের অবস্থান। পরীক্ষা সুষ্ঠু হয়েছে, উপস্থিতি ছিল 80%। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী। এবং 8 মাস আগে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে জব্দ রুপির বিশাল চালানটি জাল, নিশ্চিত করল সিআইডি। পুলিশ বলছে নাশকতা সৃষ্টিই ছিল উদ্দেশ্য। বাংলার সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি আসাদ আজিম। বগুড়ার শেরপুরে চালকের অসতর্কতায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এদের মধ্যে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হচ্ছে। সকালে ঢাকা রংপুর মহাসড়কের সীমাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া প্রতিনিধি মাজুদুর রহমানের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর থেকে মৌসুমী ফল নিয়ে বোনের সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছিলেন নাজমুল সরকার। বোনের সঙ্গে দেখা করে ফিরছিলেন মা বাবার কাছে, তবে আর বাড়ি ফিরে আসা হলো না তার। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল নাজমুলের প্রাণ। বোনের বাসায় লিচু দিতে গিয়ে আসার পথে আমার ভাই মারা গেছে। ছোট বোন ছোট বাচ্চা নিয়ে আছে, ওকে যে রোজার বাজার করে দিবে আর দেখতে গেছিল আর কি। আহত এবং প্রত্যক্ষদর্শীরা জানান চালকের অসতর্কতায় দুর্ঘটনাটি ঘটে। অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয় বাসের। বাসটা আপনার রং সাইডে চলে গেছে, রং সাইডে যাওয়ার কারণে মন যায় ট্রাকটা লাগছে, লাগাতে মন যায় তাতে 7 জন মারা গেছে। বাসটা আরেকটা বাস ওভারটেক করে নিয়েছিল, তো পিছন থেকে এনে একবার দিয়েছে চাপ দিতে পরে একবার সামনে বেরিয়ে গেছে। বাস চালানো দোষ, ট্রাক চালানো দোষ। তুই করলি দেখে এখন 2 ধরি তারা করছে আর 1 ধরে দোষ দিয়ে তার লাভ দেয়। 13 জন রোগী আমরা রিসিভ করেছি এবং তার মধ্যে 2 জনকে আমরা অত্র হেলথ কমপ্লেক্সে ভর্তি রেখেছিলাম এবং বাকিদেরকে আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার করেছিলাম। তার মধ্যে 2 জনকে আপাতত আমরা তাদের আত্মীয় স্বজন এসে তাদের অত্র এলাকায় যে নিজ নিজ এলাকায় চলে গেছে। ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সাথে দিনাজপুরগামী রেখা পরিবহন মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 7 জন মারা যায়। এর মধ্যে 2 ড্রাইভারই মারা গেছে। এলাকাবাসী জানায় শুক্রবার ঢাকা থেকে দিনাজপুরের ফুলবাড়ি যাচ্ছিল রেখা পরিবহনের বাসটি। ঢাকা রংপুর মহাসড়কের সীমাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক সহ 7 জন মারা যান। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জনের মৃত্যু হয়। সময় সংবাদ, বগুড়া। দর্শক, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, আপনি জানেন যে আজ সকাল 6:30টার দিকে দিনাজপুরগামী রেখা পরিবহনের একটি বাসের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ট্রাকটি ছিল শেরপুর এলাকায়। তো এখানে কিন্তু ঘটনাস্থলেই 7 জন নিহত হয়েছে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এবং এখানে কিন্তু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন এবং বগুড়া শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন, অর্থাৎ মোট 10 জন কিন্তু এই দুর্ঘটনায় মারা গেছে। তো এই ঘটনায় কিন্তু অন্তত আরো 15 জন আহত হয়েছে, যারা এখনো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন যে তাদের অবস্থা এখনো আশঙ্কা মুক্ত, সেটি বলা যাবে না এখনো, সেই জন্য তাদেরকে 24 ঘন্টা থাকার পরামর্শ দিচ্ছেন। আমরা এখানে স্বজনদের সাথেও কথা বলেছি। স্বজনরা যেটি বলছেন যে আসলে আজকে জুম্মার দিন শুক্রবার হওয়ার কারণে কিন্তু চিকিৎসকের যে তৎপরতা থাকার দরকার ছিল সেটি কিন্তু তারা দেখছেন না, যে কারণে কিন্তু আধা ঘন্টা আগে এখান থেকে 2 জন রোগীকে সুচিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন তার স্বজন।
স্বজনেরা। তো আমি একটু বলে রাখি যে এই দুর্ঘটনার পর কিন্তু বগুড়ার জেলার ডিসি উনি নিহত এবং আহতদের স্বজনকে কিন্তু 5,000 টাকা করে সাহায্য দিয়েছেন এবং এরই মধ্যে পরিবারের কাছে তাদের লাশগুলো হস্তান্তর করা হয়েছে। আমি বলে রাখি যে যেই এলাকায় দুর্ঘটনাটি ঘটেছিল সেই এলাকাটির নাম সীমাবাড়ি এলাকা। তো এর পরে কিন্তু আমরা এখানকার পুলিশ সুপার, ডিসি সহ সবার সাথেই যোগাযোগ করেছি। তারাও বলছেন যে যারা এখন পর্যন্ত শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা যেন সুচিকিৎসা পায় সে ব্যাপারে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এইভাবে আসলে আমরা আহতদের সাথে যাদের সাথে কথা বলছিলাম, এখানে দুর্ঘটনা কবলিত যারা কথা বলছিল তারা কিন্তু বলছিলেন যে আসলে এই বাস চালকের অসতর্কতার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটতে পারে, কারণ সে কিন্তু ওভারটেক করতে গিয়েই এই পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে 7 জন প্রাণ সেখানেই ঝরে গেছে এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় 3 জন মারা গেছে। তবে এখন পর্যন্ত যারা আছে তারা সুস্থ আছে এটি বলছেন চিকিৎসকরা। আসাদ, এই ছিল আমার কাছে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ থেকে দুর্ঘটনার সর্বশেষ খবর। বগুড়া থেকে সহকর্মী সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন সড়ক দুর্ঘটনায় আহতদের সবশেষ অবস্থা সম্পর্কে। এদিকে খুলনা ও ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ভটভটির 8 যাত্রী গুরুতর আহত হয়েছেন। সকালে খুলনা থেকে চালনাগামী একটি বাস বটিয়াঘাটা উপজেলার বড়ইতলায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। ভোর 5:30টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিবাড়ি এলাকায় 2টি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদমশহর রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেন যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দিলে এর চালক সহ 7 জন গুরুতর আহত হন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এছাড়া রাজবাড়ীতে বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এনবিআর এর লোকবল বাড়ানো হয়েছে, এ কারণে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব। নতুন ভ্যাট আইন পুরোপুরি কার্যকর না হলেও মূল্য সংযোজন কর কিছুটা বাড়বে বলেও তিনি জানান। 7 বছরে রাজস্ব আদায়ের ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। বোর্ড অব রেভিনিউর লোকজন অনেকজন নিযুক্ত হয়েছেন, কয়েক হাজার, তাদের প্রশিক্ষণ অনেক হয়েছে। আমার মনে হয় এই বছরের পারফরমেন্স ওয়াজ আনফর্চুনেট এবং সেই জন্য আমি 35% অতিরিক্ত কর আদায়ের প্রস্তাব করেছি। গেল 2 বছরের মতো আসছে বছরেও ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে গুলশানের একটি হোটেলে বাজেট বিষয়ে এক প্রতিক্রিয়ায় সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ব্যক্তি খাতের বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অতিরিক্ত আরও 80,000 কোটি টাকা বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। কাঠামোগত পরিবর্তন ছাড়া ঘোষিত বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলেও মনে করে সিপিডি। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। বৃহস্পতিবার 2016-17 অর্থ বছরের জন্য 3,40,605 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার সিপিডি বাজেট প্রতিক্রিয়ায় জানায়, অর্থনীতির আকার অনুযায়ী বাজেটের আকার খুব বেশি বড় নয়, তবে বাজেটে যে আর্থিক কাঠামোর নির্দেশনা দেয়া হয়েছে তাতে টাকার অঙ্কে বড় এ বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। অর্থনীতির অংশ হিসেবে 14.3% স্থবির হয়ে আছে, বরঞ্চ এটা বাড়াতে পাচ্ছি না, এটি বড় বিষয়। বড় বাজেট হয়েছে এটাকে আমরা মনে করি না। একই রকম ভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি দেখুন, উন্নয়ন বাজেট 4.1% এটা স্থবির হয়ে রয়েছে। সিপিডি মনে করে রাজস্ব আদায়ে বড় লক্ষ্য নির্ধারণ করে তার চেয়ে কম অর্জনের যে প্রবণতা গেল কয়েক অর্থবছর ধরে দেখা যাচ্ছে তা ভবিষ্যতে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও মোট দেশজ উৎপাদনের আকার অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি 7.2% অর্জন হওয়াও অসম্ভব নয় বলে মত তাদের। সেজন্য প্রশাসনিক সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তারা। পূর্ব শর্ত না মিললে 7.2% মিলবে না, সেহেতু
7.2% হবে কি হবে না এই আলোচনাটা করতে হলে আপনাকে এক ধাপ পিছিয়ে আসতে হবে। তবে উচ্চতর প্রবৃদ্ধির ধারা বজায় রাখার ক্ষেত্রে বাজেটে ঘোষিত ব্যক্তি খাতে বিনিয়োগ যথেষ্ট নয় বলে মত সিপিডির। বাড়তি 80,000 কোটি টাকার ব্যক্তি খাত থেকে আসতে হবে এবং সেইটার উৎসগুলো কি সেইটা আমাদের কাছে এই বাজেটের ভিতর থেকে পরিষ্কার আসে না। আয় এবং ব্যয় কাঠামোর ভিতরে সমস্যা আছে। আমাদের দৃষ্টিতে ধনুকটা হলো আয় আর ওই তীরটা হলো তার ব্যয়। আমরা সেই ধনুকে এবং সেই তীরের সেই টান সেই শক্তি দেখতে পাচ্ছি না। সেহেতু এই ধনুক এই তীর দিয়ে ওই লক্ষ্য ভেদ করা যাবে বলে এখনো মনে হচ্ছে না। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে বড় অঙ্কের অর্থ সংগ্রহেরও সমালোচনা করে সিপিডি। ঘোষিত বাজেট বাস্তবায়নে সফলতা পেতে চাইলে আগামী 3 মাসের মধ্যে 2015-16 অর্থ বছরের তথ্য নিয়ে বাস্তবসম্মত সংশোধিত বাজেট তৈরিরও পরামর্শ দিয়েছে সিপিডি। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাজেটে সব রপ্তানি পণ্যের ক্ষেত্রে উৎসে কর 150% বাড়ানোর প্রস্তাব শিল্প বিকাশের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সকালে বিজিএমইএর সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করে সংগঠনটির সভাপতি। উৎসে কর আগামী 2 বছরের জন্য 0.3% করার দাবি জানান তিনি। গত 3 বছরে আমাদের প্রায় 618টি কারখানা বন্ধ হয়ে গেছে। আগামীতে যে 2 বছর অ্যাকর্ড অ্যালায়েন্সে যে ইন্সপেকশন চলবে সেই ইন্সপেকশনের পরে অনেক ফ্যাক্টরি রিলোকেশন করতে পারবে না এবং অনেক ফ্যাক্টরি ব্যবসা পাবে না, তারা তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে। এই অবস্থায় যদি আমাদের উপরে এই রকম করের বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে এই ইন্ডাস্ট্রিকে কোনোভাবেই আমরা রক্ষা করতে পারবো না। আমরা মনে করি এটা পূর্বের অবস্থায় অর্থাৎ 0.60 যেখানে ছিল সেখানে নিয়ে আসা উচিত। নতুন বাজেটে অস্বাভাবিক হারে ভ্যাট ট্যাক্স আরোপ করায় ব্যবসা বাণিজ্য প্রসারে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। নতুন ভ্যাট আইন কার্যকর না করেও সুবিধা নেয়ার মতো কিছু ফাঁকফোকর বাজেটে রয়েছে বলে মন্তব্য করেন সংগঠনের সভাপতি মাতলুব আহমদ। সকালে বাজেট বিষয়ে মতিঝিলে বিসিসিআই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। আমরা মনে করি যে মুনাফার উপরে ট্যাক্স হওয়া উচিত, আর না হলে এক্সপোর্ট লেড যে গ্রোথটা আমরা দেখছি এটা মুখ থুবড়ে পড়বে, ইনভেস্টমেন্ট বন্ধ হবে, মানুষের আস্থা কমে যাবে। তো এই জায়গাতে আমরা যে মধ্য আয়ের দেশ এবং শিল্পোন্নত দেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আজকে কিন্তু শিল্পের বিকাশ এবং উৎপাদন এবং কর্মসংস্থান ছাড়া অন্য কোনো পথ আছে বলে আমরা মনে করি না। মোটরসাইকেল শিল্পের যে ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, এইটা ব্যাহত হবে যেটা ওনারা আজকে করেছেন। নতুন ভ্যাট ল এবং আইন ইমপ্লিমেন্ট না করে তার কিছু কিছু বেনিফিট তারা যাতে নিতে পারে সেরকম ভাবে একটা স্কিমস এটার ভিতরে রয়েছে যেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে। বাংলার সময়ে আরো থাকছে। গুড়িয়ে দেয়া হলো ধলেশ্বরী নদীর 2 তীরের বেশ কিছু অবৈধ স্থাপনা। আদালতের স্থগিতাদেশ থাকায় উচ্ছেদ করা যায়নি 6টি ইটভাটা। পাবলিক সার্ভিস কমিশনের প্রথমবারের মতো নেয়া নার্স নিয়োগ পরীক্ষা বর্জন করেছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি 90% পরীক্ষার্থী তাদের এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী পাল্টা দাবি করেছেন 80% পরীক্ষার্থী অংশগ্রহণে পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে। সরকারি নার্স নিয়োগ দিতে শুক্রবার প্রথমবারের মতো পরীক্ষা নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তবে সকাল 10টায় পরীক্ষা শুরুর সময় থেকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থিত ঢাকা নার্সিং কলেজের সামনে বিক্ষোভ করে আন্দোলনকারী নার্সরা। তারা দাবি করে 90% পরীক্ষার্থী তাদের সঙ্গে পরীক্ষা বর্জন করেছে। এ সময় তারা পিএসসির নিয়োগ পরীক্ষা বাতিল করে ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্সদের নিয়োগ দেওয়ার দাবি জানায়। আন্দোলনকারীদের কাছে প্রশ্ন ছিল, বেশিরভাগ চাকুরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হলেও নার্সদের নিয়োগের ক্ষেত্রে কেন তারা ব্যতিক্রম দাবি করছেন। পরীক্ষাটা কাদের নিয়ে? আমাদের নিয়ে। আমরা যদি না দেই তাহলে তো নিতে পারবে না। ঠিক আছে, আমাদের 10 বছর আগে কেন বললো না যে পরীক্ষা দিতে হবে? তখন আমরা দিয়ে দিতাম। আমাদের এই যখন শেষ প্রান্তে, তাহলে আমরা এখন কেন পরীক্ষা দেব? আমাদের পরীক্ষা দেওয়ার তো এখন বয়স নেই। আমাদের তো কখনো বলা হয় না যে পিএসসির আন্ডারে পরীক্ষা হবে এবং আমাদের এইভাবে আমাদের ব্যাচ ভিত্তিক
নিয়োগ সবসময় হয়ে আসছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানের ম্যাক্সিমাম প্রায় 90% পরীক্ষার্থী পরীক্ষার হল বর্জন করেছে, যার অধিকাংশ রাস্তায় আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আজকে প্রায় 7,000-8,000-এর মতো উপরে এখানেই উপস্থিত আছে। এদিকে তড়িঘড়ি করে ডাকা এক সংবাদ সম্মেলনে পরীক্ষা সুষ্ঠু হয়েছে এমন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন পিএসসির পরীক্ষা ছাড়া নার্সদের সরকারি চাকরিতে ঢোকার কোনো সুযোগ নেই। দক্ষ নার্স হতে হবে, দক্ষ ডাক্তার হতে হবে, যাদের কাজ করার সুযোগ আছে। চাকরি দেওয়ার জন্য চাকরি দেওয়া যাবে না, তাই না? হিন্দুস্তানের মর্যাদায় সরকারি চাকরি যখন হবে তাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আসতে হবে, এবং যারা আসেনি তারা এখন বিপদ অবস্থায় রয়েছে। জানা গেছে এবারে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী ছিল 18,000-এরও বেশি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠ ও শেষ পর্বের নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনী কর্মকর্তারা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর 3টি উপজেলায় শেষ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, সিল সহ সব নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। কেউ যে নতুন করে প্রচারণা বা আচরণবিধি লঙ্ঘন করেছে এরকম ধরনের কোনো নিউজ পাইনি। সুতরাং আমরা মনে করি যে পবা উপজেলা অন্তত একেবারে শান্তিপূর্ণ নির্বাচন আমরা সম্পন্ন করতে সমর্থ হব। শেষ পর্বে নেত্রকোনার সদর উপজেলার 12টি ইউনিয়নে নির্বাচন হবে। শুক্রবার দিনব্যাপী 119টি ভোট কেন্দ্রে নির্বাচনী উপকরণ সামগ্রী পাঠানো হয়। ময়মনসিংহে 5টি উপজেলার 54টি ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি হিসেবে শুক্রবার সকাল থেকে নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেন প্রিজাইডিং অফিসাররা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় এসব সরঞ্জাম কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়। ম্যানেজমেন্ট আমার কাছে খুব ভালোই মনে হয়েছে। আমরা যথাসময়ে মালামালগুলো বুঝে পেয়েছি আর কি। আমরা রিটার্নিং অফিসারের কাছ থেকে সমস্ত মালামাল বুঝে পেয়েছি। এখন এগুলি আমরা পুলিশদের সাথে নিয়ে, আনসারদের সাথে নিয়ে আমরা কেন্দ্রে যাব, সেখানে যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করবো এবং সঠিকভাবে গণনা করে আবার এখানে ফিরে আসবো। ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী রংপুরের গঙ্গাচড়া উপজেলার 9টি এবং সদর উপজেলার 1টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে। এই 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 64 জন ও সাধারণ এবং সংরক্ষিত পদে 560 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সুপার মহোদয়, নির্বাচন কমিশনার যে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতি এখন চলতেছে। এখন ব্যালট বিতরণ চলতেছে। আগামীকাল যাহাতে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা হয় সে প্রস্তুতি আমাদের নেওয়া আছে। শনিবার শেষ পর্বে 723টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। পামিদা মৌটুসী, সময় সংবাদ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন, ময়মনসিংহের যে 54টি ইউনিয়ন পরিষদে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ইউনিয়ন পরিষদের যে 508টি ভোট কেন্দ্র রয়েছে সবগুলো ভোট কেন্দ্রেই ইতিমধ্যেই প্রিজাইডিং অফিসাররা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জামাদি নিয়ে অবস্থান করছেন এবং পৌঁছে গিয়েছেন। আমি খবর নিয়েছি ময়মনসিংহের যে 5টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, হালুয়াঘাটের 10টি, ধোবাউড়ার 7টি, ভালুকার 10টি, ত্রিশালের 12টি, গফরগাঁওয়ের 15টি ইউনিয়ন, মোট 54টি ইউনিয়ন পরিষদের সবগুলো কেন্দ্রেই আসলে নির্বাচনী কর্মকর্তারা তারা অবস্থান করেছেন। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সম্মুখ বৈলর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্বাচন যারা কর্মকর্তা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য এবং আনসার সদস্য যারা আছেন তারা ইতিমধ্যে কেন্দ্রে প্রবেশ করেছেন এবং এখানে এসে তারা ভোট গ্রহণের যে পূর্ব প্রস্তুতি রয়েছে, যেমন বেষ্টনী তৈরি করা, বুথ কক্ষ রেডি করা, এইগুলো তারা প্রস্তুত করছেন। এবং ইতিমধ্যেই এখানে বেষ্টনী তৈরির কাজ প্রায় শেষ হয়েছে এবং এখন ভেতরে ভোট কক্ষ রয়েছে, সেই কক্ষের প্রস্তুত করছেন আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা। সব মিলিয়ে এখানে আমরা খবর নিয়েছি এই কেন্দ্রের মতো সবগুলো কেন্দ্রেই আসলে প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণের যে পূর্ব প্রস্তুতি আছে সেটি সম্পন্ন করেছেন এবং তারা আগামীকাল সুন্দর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। এই 5টি উপজেলার 54টি ইউনিয়নে মোট চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 243 জন এবং সাধারণ সদস্য 1981 জন এবং সংরক্ষিত নারী সদস্য 5908 জন। তো এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তারাও আশা করছেন সুষ্ঠু নির্বাচন হবে এবং ভোটার যারা রয়েছেন তারাও আশা করছেন আগামীকাল সুন্দরভাবেই তারা ভোট প্রদান করতে পারবেন। তো এই ছিল আসলে আমার কাছে ভোট গ্রহণের পূর্ব প্রস্তুতির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। খবির, ময়মনসিংহের ত্রিশাল থেকে সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন আগামীকাল নির্বাচন হবে, তার এই মুহূর্তের প্রস্তুতির খবর।
এবারের স্থানীয় সরকার নির্বাচনে নিহত হয়েছেন 123 জন আর আহত হয়েছেন 9,000-এরও বেশি। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন ও কমিশনের ব্যর্থতার কারণেই এত সহিংসতা ঘটছে বলে মনে করছে বিএনপি। তবে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, বিএনপির উস্কানিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সহিংসতায় জড়িয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীকে নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত না করেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এত প্রাণহানি ঘটেছে। রিপোর্ট শরীফুল ইসলামের। এই সহিংসতা নির্বাচনের জয়ের জন্য ব্যবহার হয়েছে পেশি শক্তি, ঘটেছে হতাহতের ঘটনা। সহিংসতা হয়েছে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও পরবর্তী সময়েও। এবারই প্রথম দলীয় প্রতীকে 6 ধাপে দেশের 64 জেলায় হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, যার প্রথম ধাপ অনুষ্ঠিত হয় 23 ফেব্রুয়ারি। বিএনপির দাবি, দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ঘরে ঘরে ঘটছে সহিংসতা, আর এই অভিযোগ উড়িয়ে বিএনপিকে দুষছে আওয়ামী লীগ। লোক হত্যা করা এটা তো সহজ কথা না, এটা তো মনের একটা বিষয় আছে যে মেরে ফেললাম একটা লোককে নৃশংসভাবে। এটা হতে পারত না যদি ওই দলীয় প্রতীক যদি ব্যবহার না হতো। এই দল নির্বাচনে অংশ না নেওয়ার কারণেই কিছুটা হলেও মাঠে ভারসাম্য নষ্ট হয়েছে। তারা এই নির্বাচনটাকে বিদ্রুত করার জন্য আওয়ামী লীগের যে সমস্ত ব্যক্তি যারা মনোনয়ন প্রত্যাশী, মনোনয়ন পায় নাই, তাদেরকে মদত দিয়ে বিদ্রোহী হিসেবে দাঁড় করে দিয়ে তাদের মাধ্যমে এই সংঘাত সৃষ্টি করে দলীয় প্রতীকে নির্বাচনের জন্য ক্ষেত্র প্রস্তুত না করেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলীয় কোন্দল বেড়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের ব্যর্থতাকেও দায়ী করছেন এই বিশেষজ্ঞ। দলীয় প্রতীকে নির্বাচনটা তড়িঘড়ি করে করা হয়েছে এবং ততোধিক তড়িঘড়ি করে ইলেকশন কমিশন এটাকে এক্সিকিউট করতে গেছে। কাজে তাদের কোনো প্ল্যান প্রথম থেকেই চোখে পড়া নেই। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আমার মনে হচ্ছে যে সবচেয়ে নেতিবাচক নির্বাচন হয়েছে, যার ইফেক্টটা বহু বছর গ্রাম্য পরিবেশকে নষ্ট করবে। নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ এবং একই সময়ে কমিশনের আন্তরিকতা ছাড়া নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না বলে মনে করেন সাবেক এই নির্বাচন কমিশনার। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনভিজ্ঞতার কারণে সহিংসতা বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ভবিষ্যতে এই সহিংসতার মাত্রা কমিয়ে আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের একটি বাংলো উদ্বোধন করে তিনি একথা বলেন। আরো একটা নির্বাচন হলে এই সহিংসতা আগামী যখন আরেকটাই নির্বাচন হবে তখন দেখবেন যে এটা অনেক কমে যাবে। এবং এটা তো প্রথম একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের এই অভিজ্ঞতা নির্বাচন আর হয়নি। আর এখানে অতিমাত্রার বিদ্রোহী প্রার্থীও এখানে হয়ে গেছে। আমার মনে হয় ভবিষ্যতে এই বিদ্রোহের প্রবণতা কমে যাবে। বাংলার সঙ্গে আরো থাকছে। এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ। 12টি রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে মাত্র 4টি, এলাকাবাসীর বিক্ষোভ। চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান সহ 3 জনকে আসামি করে মামলা করেছে নির্বাচন কমিশন। দুপুরে বাঁশখালী থানায় সরকারি কাজে বাধা দেয় এবং নির্যাতনের অভিযোগ এনে এই মামলা দায়ের করা হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচন কমিশন থেকে পাঠানো এজাহারে বাদী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। আসামির তালিকায় রয়েছেন বাঁশখালী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, তার ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম এবং উপজেলা ওলামা লীগের সভাপতি আক্তার হোসেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দের প্রেসাইডিং কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত বুধবার দুপুরে সংসদ সদস্য এবং তার অনুসারীরা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই দিনই নির্বাচন কমিশন বাঁশখালীর নির্বাচন স্থগিত করে। নির্বাচন কমিশনের যে সাংবিধানিক ক্ষমতা রয়েছে তার যথাযথ প্রয়োগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন। দুপুরে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে তার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনী কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে অভিযুক্ত সংসদ সদস্যকে গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি। সাংবিধানিক যে ক্ষমতা আছে নির্বাচন কমিশনের গ্রেফতার থেকে শুরু করে সবকিছু সেই ব্যবস্থা যদি না নেয় তাহলে নির্বাচন কমিশন সম্পর্কে আমরা আগেও বলেছি এটা টুটু জগন্নাথ, এটা অথর্ব একটি প্রতিষ্ঠান এবং তাদের গায়ের উপর যখন হাত আসছে তাদের উচিত ছিল
চিফ প্রধান নির্বাচন কমিশন হতে শুরু করে সবাই পদত্যাগ করার। চুয়াডাঙ্গা ও গাইবান্ধার পর এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রিজ নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। রেলিং ভেঙে পর্যাপ্ত রড না পাওয়ায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজশে নামমাত্র রড সিমেন্ট ব্যবহার করে নির্মাণ করা হচ্ছিল। বিষয়টি জানার পর রেলিং ভেঙে অভিযোগের সত্যতা পায় গ্রামবাসী। ব্রিজের রেলিংয়ে 12টি রড ব্যবহার করার কথা থাকলেও রড পাওয়া যায় মাত্র 4টি করে। এছাড়া 5 ইঞ্চি পরপর রিং খাঁচা ব্যবহার করার কথা থাকলেও একটি রিংও পাওয়া যায়নি রেলিং ভেঙে। এ ব্যাপারে নির্মাণাধীন ব্রিজটি ভেঙে পুনরায় ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা। 12টা রড দেওয়ার কথা, পরে 4টে রড দেওয়া হয়েছে, 5 ইঞ্চি পরপর রিং দেওয়ার কথা, একটা রিংও দেওয়া হয়েছে না। আবার নতুন হয়ে যদি ব্রিজ করে দেয় রড বালু রড চোদ দেয়া, তাহলে আমরা করবাম, নাইলে মানতাম না। প্রতিবাদ করলে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার বলছে যে তোমরা কি বুঝো, এলাকাবাসী তোমরা কি বুঝো, এটা আমরা কাজ আমরা কেমনে করবো এটা বুঝবো। আমি যখন শুনছি যে এইরকম কাজ করছে, পরে আমি বাঙ্গাল লাগে আবার মিস্ত্রি নিয়োগ করছি। রড এবং খাঁচা দেয় নাই কেন, এটা তো বলতে পারবে হচ্ছিল ঠিকাদারকে। আমরা সেই কারণেই তো আমরা প্রবলেম পরিলক্ষিত হওয়ার পরেই তো আমরা বলছি যে আপনারা এটা ভেঙে ফেলেন। হাইকোর্টের রায়ের একদিনের মধ্যে স্থগিতাদেশ নেয় ধলেশ্বরী নদীতে থাকা 6টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি বিআইডব্লিউটিএ। তবে উপস্থিত ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী উচ্ছেদ করা হয় অন্যান্য স্থাপনা। ক্ষতিগ্রস্তরা বলছেন, কোনো ধরনের নোটিশ বা সময় না দিয়েই এই উচ্ছেদ চালানো হয়েছে। শুক্রবার সকালে ঢাকা মাওয়া রোডে ধলেশ্বরী নদীর দুতীরে সীমানা পিলার না মেনে স্থাপন করা 6টি ইটভাটা এবং বিভিন্ন কোম্পানির স্থাপনা উচ্ছেদ করতে যায় বিআইডব্লিউটিএ। তবে সেগুলো বাদ দিয়ে ভাঙতে দেখা যায় অন্যান্য স্থাপনা। তবে যাদের স্থাপনা ভাঙা হয় তাদের আগে থেকে কোনো নোটিশ বা সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। যাদের পয়সা আছে, বড় ইন্ডাস্ট্রি আছে, তাদের এই দেশে নাগরিকত্ব আছে। যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের কোনো নাগরিকত্ব নেই দেশে। সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে, সরকারকে ধন্যবাদ, কিন্তু সরকার সময় দিতে হবে। অবৈধটা রয়ে জায়গা, বৈধটা ভাঙে না। আমাকে নোটিশ না সরালে আমরা অপরাধ ছিল। অবৈধ, এটা তো আপনি হাই রুটস জায়গার মধ্যে করতে। এ বিষয়ে বিআইডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদ সালেহীন জানান, চেম্বার জজ আদালতের স্টে অর্ডার থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি এসব কোম্পানির বিরুদ্ধে। কোম্পানিগুলোর বাইরে টাঙিয়ে দেওয়া নোটিশে দেখা যায় এসব কোম্পানির অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ দিয়ে 25 মে হাইকোর্টের দেয়া রায়কে চ্যালেঞ্জ করে স্থগিতাদেশ নেয় কোম্পানিগুলো। তবে বিআইডব্লিউটিএ জানায় তারা বিষয়টি জানতেন না। তারা যখন চেম্বার জজে এটা স্টে করে দেওয়া হলো, তখন বিআইডব্লিউটিএ বা আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা কেন নেওয়া হলো না? না, এটা গতকাল আমাদেরকে জানানো হয় নাই। গতকাল এই আদেশটা আমরা আজকে জানতে পেরেছি। জি, না, অন্যগুলো ভাঙা শুরু করিনি, এটা আমাদের নিয়মিত কার্যক্রমের একটা অংশ। বিআইডব্লিউটি এর কাছে আমি বলেছি নোটিশে সেটার কপি দেখানোর জন্য, ওনারা আমাকে অফিস দেখিয়েছে। আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা এসে ভাঙতে পারি, সেই বিষয়ে তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আগেই নোটিশ করা হয়েছে। এই বিষয়ে ম্যাজিস্ট্রেট জানান, 6টি স্থাপনার বিষয়ে চেম্বার জজ স্টে অর্ডার থাকায় সেগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে আইন মেনেই অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে জব্দ 2 কোটি 71 লাখ রুপি জাল বলে নিশ্চিত হয়েছে সিআইডি। নোটগুলো উন্নত প্রযুক্তির মেশিনে ছাপানো হওয়ায় জাল নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবে সময় লেগেছে প্রায় 8 মাস। দুবাই থেকে বাংলাদেশে জাল রুপির চালানকারী শাহেদুজ্জামানকেও আটক করেছে পুলিশ। বিস্তারিত কমলদের রিপোর্টে। গত বছরের 21 সেপ্টেম্বর মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের 8 নম্বর সেটে বিপুল অঙ্কের রুপির চালান ধরা পড়ে। সে সময় উপস্থিত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ধরেই নিয়েছিলেন এগুলো আসল নোট। এমনকি পরদিন করা নিরাপত্তা ব্যবস্থায় বন্দরে সেগুলো গণনার সময়ও তা আসল বলে মনে করেছিলেন কর্মকর্তারা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ঢাকার ফরেনসিক ল্যাব থেকে প্রতিবেদন পাওয়ার পরেই সিআইডি নিশ্চিত হয় আটককৃত ভারতীয় রুপিগুলো ছিল জাল। এটা যে মেশিনে ছাপা হয়েছে, ওই মেশিনটা মনে হয় খুব উন্নত প্রযুক্তিতে তৈরি বা খুব ভালো মেশিন। যারা ছাপাইছে তারা খুব পরিষ্কারভাবে যাতে নতুনের মতোই বা আসলের মতোই মনে হয়, কিন্তু খুব সূক্ষ্ম অতি সূক্ষ্ম খালি চোখে বোঝার উপায় নাই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রুপিগুলো ছাপানোর কাজে অপটিক্যাল ভেরিয়েবল কালি ব্যবহার করা হয়নি। পাশাপাশি টাকার সুতো বা ফাইবারে ত্রুটি ধরা পড়েছে এক্স-রে পরীক্ষায়। ইউএই থেকে যে মালগুলো পাঠাইছে ওই আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি। এই আসামি বর্তমানে চিটাগাং জেলখানায় আছে।
চিনাক জেলখানায় আমরা রিমান্ডের আবেদন করছি। রিমান্ডের আবেদন নামঞ্জুর হয়ে 2 দিনের জেল গেটের জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদেশ পাইছি। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে মোটামুটি বিস্তারিত জানা যাবে। তবে 2,71,00,000 রুপি মূল্যমানের নোট উদ্ধারের পর মামলার প্রাথমিক তদন্ত করে বন্দর থানা পুলিশ। সে তদন্তে বের হয়ে এসেছিল ভারতীয় রুপি পাচারের মূল উদ্দেশ্য। বাংলাদেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য এই টাকাটা আনা হয়েছিল। বাংলাদেশ এবং ভারত হচ্ছে নিকট প্রতিবেশী। বাংলাদেশি টাকা ভারতে চলে, ভারতের টাকা বাংলাদেশে চলে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ভারতীয় রুপির চালান আটকের অপর মামলাটিও সিআইডি তদন্ত করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নদী ও পাহাড়ের গভীর মিতালি দেখতে প্রতিদিনই পর্যটকরা ভিড় জমাচ্ছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। সীমান্তবর্তী উপজেলার রংছাতি ইউনিয়নের বড়ুয়াকোনা ও মৌগ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম জুড়ে ছড়িয়ে আছে এই প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার সবুজে ঘেরা পাহাড় দেখে মুগ্ধ হন পর্যটকরা। তাই দূর দূরান্ত থেকে ছুটে এসে পাহাড়ের পাদদেশে ভিড় করছেন সৌন্দর্য পিপাসীরা। তবে যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে তাদেরকে। তাই রাস্তা সংস্কারের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা বাড়ালে দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এই এলাকাটিকে পর্যটন এলাকা ঘোষণারও দাবি জানিয়েছেন তারা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, রাস্তাঘাটের জন্য মানুষ এখানে আসে না। যাতায়াত ব্যবস্থা একদম ভালো না, এলাকার লোক অনেক ব্যাকওয়ার্ড এলাকাত পড়ে রয়েছে, চলাফেরা করতে পারে না। রাস্তাঘাট ভালো হইলে মানুষ এখানে দেখতে আসবে, চলাচলের খুব সুবিধা হবে। এই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গায় কিনা একজন যদি আসে একবার, দ্বিতীয়বার আসতে এমনিতেই মন চাইবে। পাহাড় এবং নদীর একটা মিতালি আছে, খুব অপূর্ব সৌন্দর্য। এখানে অনেক পর্যটক আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা তাদেরকে সহযোগিতা করি এবং এটা পর্যটন হওয়ার জন্য খুবই একটা অপূর্ব এলাকা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত, আহত কমপক্ষে 15, নিহত 8 জনের পরিচয় পাওয়া গেছে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী হলেও সক্ষমতা বেড়েছে। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোই হবে চ্যালেঞ্জ, বলছে সিপিডি। ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা। নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়ে নার্সিং কলেজের সামনে আন্দোলনকারী নার্সদের অবস্থান। পরীক্ষা সুষ্ঠু হয়েছে, উপস্থিত ছিল 80 ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী। এবং 8 মাস আগে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থেকে জব্দ রুপির বিশাল চালানটি জাল, নিশ্চিত করল সিআইডি। পুলিশ বলছে নাশকতা সৃষ্টি ছিল উদ্দেশ্য। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।